নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে পড়ব সেই বিষয়টি হলো নাট্য নিয়ন্ত্রণ বিল। শাসক যখন আপন শক্তিতে বিশ্বাস হারাতে থাকে, অস্তিত্ব বজায় রাখার গভীরতর আশঙ্কায়, তখনই জারি করে একের পর এক নিয়ন্ত্রণ বিল। 1876 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর বিধিবদ্ধ হওয়া ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্ট বা নাট্য নিয়ন্ত্রণ আইন তেমনই একটি আইন। প্রাসঙ্গিকভাবে বলতে হয়, হঠাৎ একদিনের খেয়াল খুশিতে এ আইন প্রণীত হয়নি। দীর্ঘদিন ধরে নানা তরফের পুঞ্জীভূত ক্ষোভ এক স্বার্থসূত্রে আবদ্ধ হবার পর রচিত হয়েছে এই নাট্য নিয়ন্ত্রণ বিল। বিদেশি শাসকই শুধু নয়, এদেশি কিছু রাজানুরক্ত ব্যক্তিও এই বিল আনয়নের ক্ষেত্রে কাজ করেছেন। তাই নাট্য নিয়ন্ত্রণ বিলের প্রেক্ষাপট আলোচনায় দুই শ্রেণীর ইচ্ছার কথাই পৃথকভাবে আলোচনার দাবি রাখে। প্রথমত, শাসক শ্রেণীর ক্ষোভ ও সুযোগ সন্ধান। দ্বিতীয়ত, রক্ষণশীল ও রাজানুগৃহীত ব্যক্তিদের ক্ষোভ ও রাজানুকূল্য লাভের প্রত্যাশা। প্রথমত, শাসক শ্রেণীর ক্ষোভ। নাটক একটি জনপ্রিয় মাধ্যম, নিরক্ষর মানুষের কাছেও অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হতে পারে, তা উদ্দেশ্য প্রায়শ সিদ্ধ হয় তাতে। 1860 সালে প্রকাশিত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নিয়ে সাহেবদের ক্ষোভ ছিল অপরিসীম, যার ফলে এর অনুবাদ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর প্রকাশের জন্য পাদ্রিলংয়ের জেল ও জরিমানা হয়েছিল। সাহেবদের বিরুদ্ধে প্ররোচনামূলক লেখারূপে চিহ্নিত হয়েছিল এই নাটকের কোনো কোনো অংশ। 1872 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় এই নীলদর্পণের দ্বারাই। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ন্যাশনাল পেপার, নবগোপাল মিত্রের কাগজ শাসকের অস্বস্তির কারণ হয়ে ওঠে। ইতপূর্বে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট বিদেশি শাসকের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আবার 1867 খ্রিস্টাব্দে ঘটেছে হিন্দু মেলার সূচনা ও জাতীয় চিন্তার বিস্তার। বাংলা ভাষার অভিনীত নাটকের প্রথম সাধারণ রঙ্গালয়ের নামকরণ হয়েছে ন্যাশনাল থিয়েটার, এবং তাতে প্রথম অভিনীত নাটক নীলদর্পণ হওয়ায় বিষয়টি বিদেশিদের যথেষ্ট ভাবনার কারণ হয়ে দাঁড়ায়। কেননা হিন্দু মেলা থেকে শুরু করে নানা পত্র পত্রিকার প্রকাশ ইতিপূর্বে 1857 প্রথম স্বাধীনতা আন্দোলন রূপে চিহ্নিত সিপাহী বিদ্রোহের সঙ্গে যোগের কথাকেই যেন ভাবায়। ন্যাশনাল থিয়েটারে সেই জাতীয় চেতনার স্ফুলিঙ্গ ও ইংরেজ বিদ্বেষের আভাস নীলদর্পণ লক্ষ্য করে তাই আতঙ্কিত হয়ে পড়েন তারা। ইংলিশম্যান পত্রিকার 20 ডিসেম্বর 1872 সংখ্যার নীলদর্পণের অভিনয় বন্ধের পক্ষে ওকালতি করা হয়। A native paper tells us that the play of Nildarpan is shortly to be acted at the National Theatre in Durashako. Considering that the Reverend Mr. Long was sentenced to 1 month's imprisonment for translating the play, which was pronounced by the High Court a libel on Europeans, it seems strange that government should allow its representation in Kolkata unless it has gone through the hands of some competent censor and the libellous part being excised. কিন্তু এই অভিযোগ শেষ পর্যন্ত টেকেনি। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন ইংরেজদের পক্ষে মানহানিকর অংশ অভিনয় করা হয়নি। পুলিশের ডেপুটি কমিশনার নিজে উপস্থিত থেকে এ ব্যাপারে তদন্ত করেছিলেন বলে 1279 বঙ্গাব্দের 15 পৌষ সংখ্যার মধ্যস্থ পত্রিকা জানিয়েছে। 1872 থেকে 1875 সাল পর্যন্ত জাতীয়তাবোধ সঞ্চারক, স্বদেশপ্রেম ও ব্রিটিশ শাসনের প্রতি ঘৃণাবর্ধক অনেকগুলি নাটক ও নকশা জাতীয় রচনার অভিনয় হয়েছে ন্যাশনাল বেঙ্গল থিয়েটার ও গ্রেট ন্যাশনাল থিয়েটারে। ন্যাশনাল থিয়েটারে ভারত মাতা, বেঙ্গল থিয়েটারে পুরবিক্রম, বঙ্গের সুখাবসান, সুরেন্দ্র বিনোদিনী, বীরনারী, বঙ্গবিজেতা,
গ্রেট ন্যাশনালে ভারতে যবন, হীরকচূর্ণ নাটক প্রভৃতি বারবার অভিনীত হয়। ব্রিটিশ সরকার এই নাটকগুলি কণ্ঠরোধ করার চেষ্টা করেও আদালতের অসহযোগিতার জন্য নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারেন। 1875 খ্রিস্টাব্দে দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ প্রকাশিত হওয়ার অভিনয়ের নিয়ন্ত্রণ আইন বলবৎ করার জন্য হবহাউস সাহেব বিশেষভাবে চেষ্টা করেন, কারণ চাকর দর্পণে নাট্যকার ব্রিটিশ বণিকের শোষণ ও অত্যাচারের সম্পূর্ণ কাহিনী ফুটিয়ে তুলেছিলেন। এই নাটকটি অভিনীত হয়নি বটে, কিন্তু যে কোনো সময় এটি অভিনীত হতে পারে এই আশঙ্কাতেই হবহাউস লিখেছেন, দ্য প্লে চাকর দর্পণ নাটক was however not act but it was written for the stage and adapted for it in every respect and without any preventive power the government had. It might be act at any moment. দ্বিতীয়ত, রক্ষণশীল ও রাজনগৃহীত ব্যক্তিদের ক্ষোভ। বিদেশিদের সাথে সাথে স্বদেশীয় এক শ্রেণীর মানুষ সাধারণ রঙ্গলের প্রতি ক্রমাগত বিরূপ হয়ে উঠেছিল, কেননা এরা নারী চরিত্রে অভিনয় করাকে মেনে নিতে পারেনি। এদের মতে ভদ্র পরিবারের সন্তানরা এইসব বারাঙ্গনাদের সঙ্গে অভিনয় করে ক্রমে কুপথগামী। স্মরণীয়, সে যুগে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা প্রায় পর্দাশীল ছিল। তাদের ক্ষোভ প্রতিবাদ যখন তীব্র, ঠিক সেই সময় সুকুমারীকে 3 আইনে বিবাহ করেন গোষ্ঠ বিহারী দত্ত। ফলে রক্ষণশীল ব্যক্তিবর্গের কণ্ঠে ও ভারত সংস্কারক, মধ্যস্থ, ইন্ডিয়ান মিরর প্রভৃতি কাগজে সাধারণ নাট্যশালাগুলি সম্পর্কে বিরূপ মন্তব্যের ঝড় হয়ে যায়। স্বদেশী ব্যক্তিদের দ্বিতীয় ক্ষোভ, রঙ্গশালায় শুধু দর্শক আকর্ষণের কথা মাথায় রেখে রুচির তোয়াক্কা না করে ব্যক্তিগত আক্রমণমূলক প্রহসন ও নাটক অভিনয়। বুঝলে কি না, কিছু কিছু বুঝি, দাদা ও আমি প্রভৃতি এই ধরনের রচনা। শিক্ষিত মানুষ এই কুৎসা প্রসারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন প্রথমাবধি। অর্ডিন্যান্স পরবর্তী অধ্যায়। গ্রেট ন্যাশনাল রঙ্গমঞ্চে শরৎ সরোজিনী প্রভৃতি অভিনয় হয়েছে। 1876 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি সরোজিনী নাটকের সঙ্গে অভিনীত হয় গজদানন্দ ও যুবরাজ। এই ধরনের প্রহসন রচনার নেপথ্যে একটা সুপরিচিত এবং বহুজন আন্দোলিত কাহিনী আছে। 1875 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর যুবরাজ, পরে সম্রাট সপ্তম এডওয়ার্ডে কলকাতা এলে হাইকোর্টে জুনিয়র সরকারি উকিল জগদানন্দ মুখোপাধ্যায় ভবানীপুরে নিজের বাড়িতে সন্ধ্যাবেলা যুবরাজকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান এবং নিজের বাড়ির অন্দরমহলের নারীদের দ্বারা তাকে বরণ করার ব্যবস্থা করেন। এ খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে রক্ষণশীল হিন্দু সমাজ উত্তপ্ত হয়ে উঠেছিল। হাইকোর্টের আরেক বিখ্যাত উকিল শ্রীনাথ দাসের পুত্র উপেন্দ্রনাথ দাস এই বিষয়ে নিয়ে ব্যঙ্গাত্মক নাটক লিখেছেন, গজদানন্দ ও যুবরাজ। তবে দ্য ইন্ডিয়ান স্টেজ ভলিউম 2-তে গ্রন্থটি উপেন্দ্রনাথ দাসের লেখা বলে উল্লেখিত হলেও হেমেন্দ্রনাথ দাশগুপ্ত বলেছেন, প্রহসনখানি রচনা যে কাহার এ বিষয়ে মতভেদ আছে। গজদানন্দ ও যুবরাজ দ্বিতীয়বার মঞ্চস্থ হয় 1876 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি অমৃতলালের সাহায্য রজনীতে সতীকি কলঙ্কিনীর নাটকের শেষে। হেমেন্দ্রনাথ দাশগুপ্ত এই অভিনয়ের তারিখ জানিয়েছেন 27 ফেব্রুয়ারি, কিন্তু এর আগের থেকেই কর্তৃপক্ষকে বারবার নাম বদলে নাটকটি অভিনয় করতে হয়েছে। 26 ফেব্রুয়ারি কর্ণাট কুমার নাটকের শেষে হনুমান চরিত নামে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বারবার একই নাটকের অভিনয়কে শাসকবৃন্দ ভালো চোখে নেয়নি। 29 ফেব্রুয়ারি বড়লাট লর্ড নর্থব্রুক এই ধরনের নাট্য রচনা ও অভিনয়ের মূলচ্ছেদ করার মানসে এক অর্ডিন্যান্স জারি করেন, যার বলে যে কোনো নাটক স্ক্যান্ডালিয়াস, ডিফামেটরি, সেডিশিয়াস, অবসেন্স অর আদারওয়াইজ প্রেজুডিশিয়াল টু দ্য পাবলিক ইন্টারেস্ট বলে বিবেচিত হলে দণ্ডিত হতে পারে। সিমলা থেকে 1 মার্চ অভিনয়ের রাত্রিতে পুলিশ বাংলার ভাইসরয় লর্ড নর্থব্রুকের জারি করা অর্ডিন্যান্স বা সেই নিষেধাজ্ঞা তুলে দেয় গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার অমৃতলাল বসুর হাতে। কিন্তু তবুও ওই রাতে অভিনীত হয় গজদানন্দ ও যুবরাজ নতুন নামে, দ্য পুলিশ অফ পিগ অ্যান্ড শিপ। যেহেতু সে সময় পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন ল্যাম্ব সাহেব এবং কমিশনার ছিলেন স্যার স্টুয়ার্ট হগ,
শুধুমাত্র অর্ডিন্যান্স জারি করেই ব্রিটিশ সরকার নিচেষ্ট থাকেনি। 4 মার্চ গ্রেট ন্যাশনালে সতীকি কলঙ্কিনীর অভিনয়ের সময় হঠাৎ রঙ্গালয়ে হানা দিয়ে ম্যানেজার অমৃতলাল বসু, মতিলাল সুর, মহেন্দ্রলাল বসু প্রমুখ 8 জনকে গ্রেফতার করে নিয়ে যায়। ডিরেক্টর উপেন্দ্রনাথ দাস পরদিন ধরা দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দ্বারা অভিনীত সুরেন্দ্র বিনোদিনী নাটকটি অশ্লীল। 1876 খ্রিস্টাব্দের 6 মার্চ উত্তর বিভাগের প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পি.ডি. ডিকেন্সের এজলাসে লালবাজার পুলিশ আদালতে বিচার হয়। সেই যুগের বহু বিশিষ্ট ব্যক্তি যেমন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রাজেন্দ্রলাল মিত্র, পণ্ডিত যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, শ্যামাচরণ সরকার, পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন, এমনকি হাইকোর্টের প্রধান দোভাষী মিস্টার ওয়েন প্রমুখ সবাই ব্যক্তিগতভাবে জানান সুরেন্দ্র বিনোদিনী নাটকটি অশ্লীল নয়। বিচারের প্রহসনে সবাই ছাড়া পেল ডিরেক্টর উপেন্দ্রনাথ দাস, ম্যানেজার অমৃতলাল বসুর বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত ঘোষণা করে ডিকেন্স তাদের 1 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন 8 মার্চ 1876। পরদিন রঙ্গমঞ্চ কর্তৃপক্ষের তরফে হাইকোর্টে আপিল করেন উমেশ চন্দ্র ব্যানার্জি, সওয়াল করেন মনমোহন ঘোষ, টিপালিত এবং ব্রানসান। বিচার পর্ব সম্পর্কে সাধারণী পত্রিকা লেখে সুরেন্দ্র বিনোদিনী নাটকের অশ্লীলতা অভিনয় করার মোকদ্দমার মোশন বিগত বৃহস্পতিবার জর্জ ফিয়ার ও মাকারবির কাছে শুনানি হইয়াছিল। হাইকোর্টের লোক লোকারণ্যে, যুবক ও মধ্যবিত্তের ভাগই অধিক, কিন্তু হলাহল হয় নাই। সকলে নিস্তব্ধ কান পাতিয়া কথাগুলি শুনিতেছিল। বলিদানের পূর্বে তান্ত্রিক ভবনেও সেরূপ তুষ্ণীব ভাব কখনো বিরাজ করে না। শুনানির পর ফিয়ার সাহেব তাদের নির্দোষ স্বীকার করে মুক্তি দেন 20 মার্চ। ক্ষিপ্ত হয়ে হবস হাউস ওই দিনই তৈরি করেন নাট্য অভিনয় নিয়ন্ত্রণ বিলের খসড়া। অর্ডিন্যান্সের প্রতিবাদ ও সমর্থন। গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত জগদানন্দ ও যুবরাজকে কেন্দ্র করে ব্রিটিশ কর্তা হব হাউসের সঙ্গে গ্রেট ন্যাশনালের কর্মকর্তাদের দ্বন্দ্বের ফলেই এই প্রহসনের দ্বিতীয় অভিনয় রজনীতে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা যেমন ব্রিটিশ অনুগত ব্যক্তিদের দ্বারা সমর্থিত হয়েছিল, তেমনি এর প্রতিবাদ হয়েছিল বহু পত্রপত্রিকায়। 1876 খ্রিস্টাব্দের 23 মার্চ সংখ্যার ভারত সংস্কারক পত্রিকায় এই নিষেধাজ্ঞাকে সমর্থন করে লিখেছে, যুবরাজকে দিল্লেশ্বর হরাঙ্গজীবের পুত্র এবং গজদানন্দকে হনুমান বলিয়া প্রকারান্তরে সেই নাটক অভিনীত হইয়াছে। যা হোক, এরূপ নাটকের জন্য গভর্নমেন্টকেও মুদগর প্রস্তুত করিয়াছেন। এ দেশের শিক্ষিত মানুষ ও অধিকাংশ সংবাদপত্র এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে মত প্রকাশ করেছিল। 4 এপ্রিল 1876 কলকাতা ও তৎসন্নিহিত এলাকার অধিবাসীদের উদ্যোগে আয়োজিত সভায় এই নিষেধাজ্ঞার প্রতিবাদ করা হয়। ইন্ডিয়ান ডেইলি নিউজে 8 এপ্রিল 1876 খ্রিস্টাব্দে তা প্রকাশিত হয়েছে। 1876 সালে 6 ডিসেম্বর আইনটি বিধিবদ্ধ হয়। নাট্য নিয়ন্ত্রণ বিল বিশ্লেষণ। অভিজাত শ্রেণী ও রক্ষণশীল মানুষের ঐকান্তিক ইচ্ছা এবং শাসকের দীর্ঘকাল লালিত গোপন আকাঙ্ক্ষা নাটকের কণ্ঠরোধে সফল হয়ে নাট্য নিয়ন্ত্রণ বিলের দ্বারা। এই বিলের বিষয়বস্তু বিশ্লেষণ করলে বিলটির কয়েকটি অংশ চোখে পড়ে। নাট্য অভিনয়ের উপর নিষেধাজ্ঞা। 2. নাটক অভিনয়ের পূর্বে শাসকের সম্মতি নেওয়া। 3. নিয়ম না মানার শাস্তি জেল ও জরিমানা। প্রথমে নাট্য অভিনয় নিষেধাজ্ঞা জারি হয় কলকাতায়, পরে সমগ্র ব্রিটিশ ভারতে এই আইন কার্যকরী করার ব্যবস্থা করা হয়। এই আইনে শুধু অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক, নাট্যমঞ্চের মালিক নন, দর্শকও অভিযুক্ত হলেন। শুধু তাই নয়, এই নাটক অভিনয়ে যে কোনো ভাবে যুক্ত থাকলেই তার উপর শাস্তি বর্ষিত হবে। অভিনয়স্থলের মালিক যিনি, তার শাস্তির পরিমাণ হবে ভয়ানক। তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিতে পারবেন বলপূর্বক। আবার অভিনয় চলাকালীন সময় হলে ঢুকে দর্শকদের গ্রেফতার করার নির্দেশ আইন থাকায় দর্শক এ ধরনের নাট্য বিমুখ হয়ে উঠল। গিরিশচন্দ্র ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এই আইনে, কারণ যে কোনো নাটক অভিনয়ের পূর্বে তা জমা দিতে হয় পুলিশের কাছে। পুলিশ হয়ে উঠেছিল নাট্য বিচারক। এই দেখো না দেশের কি দুর্ভাগ্য, যে নাটকের বিচারকর্তা ও সমালোচক পুলিশের নির্দেশ মতো চরিত্র, ডায়লগ আর সিন বদলাতে হয়। হিন্দু মেলার থেকে যে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির সূচনা ও প্রসার, ন্যাশনাল নবগোপাল মিত্র ও অন্যান্যদের দ্বারা যে লালিত,
গ্রেট ন্যাশনাল থিয়েটারের অনেকগুলো নাটকে সে জাতীয়তাবোধ পালিত হয়ে 1876 নাগাদ পূর্ণতার দিকে এগিয়ে গিয়েছিল, তাই বন্ধ হয়ে গেল এই আইনের ফলে। থিয়েটার ছেড়ে চলে গেলেন অমৃতলাল বসু, উপেন্দ্রনাথ দাস, সুকুমারী দত্ত, ফলে দেখা দিল অভিনয়ের ক্ষেত্রে মন্দা। প্রতাপচাঁদ জহুরির ন্যাশনাল থিয়েটার, গুরমুখ রায়ের স্টার, বিহারীলালের বেঙ্গল থিয়েটার দর্শক আকর্ষণের জন্য চিত্তাকর্ষক নাটক অভিনয়ের আয়োজন করতে লাগল। নাট্য নিয়ন্ত্রণ আইনের ফলে সেই যুগে নাট্যমঞ্চ প্রতিষ্ঠার সময় জাতীয় ভাবাবেগ অনেকাংশে দূরীভূত হয়ে গিয়েছিল। ইতিপূর্বে প্রতিষ্ঠিত রঙ্গমঞ্চগুলি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, বেঙ্গল ওরিয়েন্টাল ইত্যাদি নামে চিহ্নিত হলেও অতঃপর রঙ্গমঞ্চের নাম হল স্টার, মিনার্ভা, এমারেল, ক্লাসিক, ইউনিক, অরোরা প্রভৃতি। শুধু তাই নয়, নাটকের বিষয়বস্তুতেও বৈচিত্র্য এসেছিল। রাজনীতি থেকে দূরে সরে এসে গীতিনাট্য, পৌরাণিক নাট্য, অবতারমূলক নাটক, সাময়িক নাটক রচনায় মনোনিবেশ করেছিল নাট্যকাররা। ফলে ক্ষীরোদপ্রসাদের আলীবাবা, গিরিশচন্দ্রের জনা, প্রফুল্ল বলিদান, রাজকৃষ্ণ রায়ের সতীর মতো কালজয়ী অসাধারণ নাটক রচিত হয়েছিল। 1876 থেকে 1947 সুদীর্ঘ 70 বৎসরে অসংখ্য নাটক অভিনয় নিয়ন্ত্রণ আইনের ফলে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। আশা ছিল স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এই আইন নিষিদ্ধ হবে, নাটকের বন্ধনডোর বেঁধে দেওয়া হবে কেটে, কিন্তু তা হয়নি। 1954 সালে এলাহাবাদ হাইকোর্টের রায় এই আইনকে সংবিধান বহির্ভূত ও লজ্জাকর বলে বলা হলেও এই আইন রদ করার কোনো চেষ্টা বন্দি মুক্তির ব্যাপারে সর্বাগ্রে আগ্রহী পশ্চিমবঙ্গের বিবেকী নেতারা করেননি। বরং 1962 সালে 10 ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকার এই আইনকে কিছুটা পরিবর্তিত করে এমন এক আইন নির্মাণ করলেন যার ফলে যে কোনো নাট্য অনুষ্ঠানে পুলিশ অনুমোদন বাধ্যতামূলক করা হলো। ব্রিটিশ সরকারের নাট্য নিয়ন্ত্রণ ছিল ব্যবসায়িক ভিত্তিতে নাটক অভিনয় ও অন্যান্য নাটক অভিনয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হলেও যাত্রা, নৃত্য, কবিগান, তরজা, জলসা প্রভৃতিকে এসবের থেকে বাইরে রাখা হয়েছিল। বাইরে ছিল ধর্ম অনুষ্ঠান, কিন্তু 1962 আইনে কোনো কিছু এর বাইরে রইল না। ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে নাট্যপ্রেমী জনগণ। নাট্যকার মন্মথ রায়ের সভাপতিত্বে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে 1963 সালে 13 মে বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এক প্রতিবাদ সভা হয়। 1963 সালের 23 জুন সরকার বিলটি নতুন রূপে উপস্থাপন না করার কথা বলেন, কিন্তু কার্যক্ষেত্রে আজ পর্যন্ত কোনো সরকারই এই বিল বাতিল করেননি। 1969 খ্রিস্টাব্দে পুলিশ দপ্তরের রিপোর্ট থেকে জানা যায় ওই বৎসর পর্যন্ত দপ্তরে নাটক জমা পড়েছে 1136টি। রবীন্দ্রনাথের 14টি নাটকও এর মধ্যে আছে। সবচেয়ে পুরনো নাটক তুলসীদাস বন্দ্যোপাধ্যায়ের রত্নাবলী। শাসক চিরকাল শাসনের প্রয়োজন মানুষের কণ্ঠরোধ করতে চায়। নাটক মানুষের উচ্চকণ্ঠ। অভিনয় নিয়ন্ত্রণ আইন সে কণ্ঠ রোধ করতে সমর্থ। স্বাধীনতা পরবর্তীকালেও সারা ভারতে নানা সময়ে শাসক গোষ্ঠী বিরুদ্ধে গোষ্ঠীর চেতনাকে নিচেষ্ট করে দেওয়ার জন্য এই আইন প্রয়োগ করেছেন এই রাজ্য। বাংলা নাটক আজও এই অশুভ শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেনি। গণতন্ত্রী চেতনায় এই অনুভূতি কোনো ছায়া ফেলতে পারেনি। ভবিষ্যতে ফেলবে কি? সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।